আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতোই কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি আ নতুন একটা টপিক বা নতুন একটা কি আ ক্লাস নিয়ে। তো আমাদের ক্লাসে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা এখনো ক্লাসে উপস্থিত হননি, হ্যাঁ? পরবর্তীতে যারা আমাদের ক্লাসটি করবেন তো আপনাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের বইটি ক্রয় করেছেন, তো আপনারা নিশ্চয়ই জানেন আপনারা পরীক্ষা দিচ্ছেন। আপনাদের যে অবস্থান পড়ালেখার যে পর্যায় রয়েছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানতে পারছেন। আর যারা আসলে আ এখনো বইটা ক্রয় করেননি তাদের কাছে অনুরোধ থাকবে বইটা কেনার মাধ্যমে কিন্তু আপনি ফ্রি যে অনলাইনে যে মডেল টেস্ট সেগুলো কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি আপনার যে অবস্থান পড়ালেখার যে অবস্থা সেটা কিন্তু আপনি যাচাই করে নিতে পারেন। এবং আরও একটা ভালো খবর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি হেড টিচারের যে আবেদন ছিল গত বছরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। অর্থাৎ এই প্রাইমারি হেড টিচারের পরীক্ষার জন্য কিন্তু কিছু আ কিছু হচ্ছে বাধা নিষেধ ছিল যেগুলো আসলে উইথড্র করা হয়েছে। তো যেকোনো দিন হয়তোবা পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেবে। তো আপনারা যারা প্রাইমারির হেড টিচারের জন্য পরীক্ষা দিতে ইচ্ছুক বা যারা আসলে আবেদন করেছেন, আপনাদের প্রতি কিন্তু সেই রকমভাবে কিন্তু এখন প্রিপারেশন নিতে হবে এবং আপনার যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা আসলে কেমন সেটা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। সেটা আপনি আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই বই কেনার মাধ্যমে সেখানে পরীক্ষা দিয়ে হোক বা আদার্স কোনো বই থেকে মডেল টেস্ট দিয়ে হোক বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে। আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ভালোভাবে তো পড়বেন, রিভিশন দেবেন শেষ সময়ে এসে এবং পাশাপাশি এই যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আচ্ছা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত এবং একটা অনুরোধ থাকবে যারা যুক্ত হয়েছেন আপনারা যারা পরিচিত রয়েছে আপনাদের অবশ্যই তাদেরকে মেনশন দিয়ে জানিয়ে দেবেন এবং চাইলে কিন্তু আপনারা আমাদের এই ক্লাসটা শেয়ার করেও দিতে পারেন। ওকে। আর যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি একটা অনুরোধ আপনারা আমাদের কিন্তু যে এনটিআরসিকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলো বা যে ক্লাসগুলো সবগুলোই কিন্তু চলমান রয়েছে। তো পরীক্ষা আমাদের যে ক্লাস মেইনলি আমার বাংলা ক্লাসের কথা যদি বলি, তো বাংলার কিন্তু আজকে ১৯তম ক্লাস অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আমরা টোটালে ৩টা ক্লাস করব। তার লাস্ট ক্লাস আজকে হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের হচ্ছে ৩য় ক্লাস বা শেষ ক্লাস। তো আজকেই কিন্তু মূলত আমাদের যে বাংলার যে গ্রামার অংশ সেই বাংলার ব্যাকরণ অংশটা কিন্তু আজকেই সবগুলো শেষ হয়ে যাবে। তো আপনারা যারা শুরু থেকেই ছিলেন আপনারা জানেন সরি যারা শুরু থেকে ছিলেন তারা কিন্তু আপনারা জানেন যে আমরা আসলে কীরকম ডেডিকেটেড বা কীরকম বদ্ধপরিকর যে আপনারা আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা শেষ পর্যন্ত থাকবো বাট আপনারা আমাদের সাথে থাকবেন কিনা। তো আমরা কিন্তু দেখতেই আমার বাংলার গ্রামার অংশ কিন্তু বা ব্যাকরণ অংশ কিন্তু আজকে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা রুটিন অনুযায়ী পর্যায়ক্রমে কিন্তু সাহিত্যর যে অংশটা অর্থাৎ এনটিআরসি এর জন্য সাহিত্য যদিও খুব কম মার্ক থাকে, তো সেই মার্কটা আসলে যদি এখনো সিলেবাস দেওয়া হয়নি বা সার্কুলার দেয়নি, দিলে হয়তোবা আমরা আরও পরিষ্কার হব। তবে নরমালি বিগত প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা জানি খুব কম প্রশ্ন অর্থাৎ ৩টা থেকে ৪টা সর্বোচ্চ ৫টা প্রশ্ন কিন্তু হয়। এর বেশি আসলে সাহিত্য থেকে হয় না। তো এই ৫ মার্কের জন্য বা এই ৩ মার্কের জন্য আসলে সাহিত্যের কোন অংশগুলো পড়া উচিত, কোনগুলো আসলে পড়লে আমরা আসলে কমন পাবো বা পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো সবগুলো বিষয় কিন্তু আমি পিডিএফ ফ্রিতে দিয়ে দিব। ফ্রিতে দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই বইটা ক্রয় করতে হবে। এই বইটা ক্রয় করলে একটা প্রাইভেট গ্রুপে আমরা যুক্ত হব এবং সেই গ্রুপে কিন্তু আমি এই পিডিএফ বা এই স্লাইড নোটগুলো আমি কিন্তু সেখানে প্রোভাইড করব। ওকে, তো আমরা ক্লাস শুরু করে দেই কথা না বাড়িয়ে। আমরা ক্লাস শুরু করে দেব। সরাসরি আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা, আমাদের প্রথমেই বরাবরের মতো যেটা হয় যে এই অধ্যায়টা আসলে গুরুত্ব কেমন আমি জাস্ট একটু যারা নতুন করে যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর যারা পুরাতন রয়েছেন তারা তো আপনারা বিষয়টা জানেনই। ওকে, পরিভাষার ক্ষেত্রেও কিন্তু সেম। তো এখন আমরা আসবো হচ্ছে আমাদের মেইন স্লাইড অর্থাৎ মূল স্লাইডে যেখানে আসলে আমরা আমাদের প্রস্তুতি যেটা সেটা কিন্তু সম্পন্ন করব। তো খেয়াল করি, তো আমরা প্রথমে কিন্তু ফার্স্ট ক্লাসে নিয়েছিলাম হচ্ছে বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয় এবং সেকেন্ড ক্লাসে আমরা জেনেছি কি ফার্স্ট ক্লাসে আমরা এটা জেনেছি, সেকেন্ড ক্লাসে জেনেছি আমরা বিদেশি প্রত্যয়। সেকেন্ড ক্লাসে আমরা জেনেছি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং এখানে বিদেশি বলে কিন্তু কোনো কৃত প্রত্যয় হয় না, এটা কিন্তু আমরা
জানি এবং গত ক্লাসে এগুলো পড়িয়েছি। তো আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে সংস্কৃত এবং কি সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ প্রত্যয়ের পুরো অংশটা জুড়ে মেইন যে ফোকাসটা, মেইন যে জায়গাটা, সেটাই কিন্তু মূলত হচ্ছে এই সংস্কৃত কৃত এবং এই সংস্কৃত তদ্ধিত। তো এখন ব্যাপার হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি এটা কি আমাদের মায়ের ভাষা বা আমাদের মাতৃভাষা। তো বাংলা ভাষায় যখন আমরা কথা বলি, এই বাংলার কৃত এবং তদ্ধিত এগুলো কিন্তু আমাদের কাছে খুব কমন মনে হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা যখন যে কোনো শব্দ বলি বা যে কোনো আমরা ওয়ার্ড বলি না কেন, যদি বলি পর, হ্যাঁ, পর যোগ পড়া, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি। কিন্তু কিছু ভাষা রয়েছে যেগুলো আসলে বিদেশি ভাষা বা আমাদের ভাষা না, মাতৃভাষা নয়। যেমন ফার্সি ভাষা, হিন্দি ভাষা, এটা কিন্তু আমরা গত ক্লাসে এই বিদেশি ভাষা ফার্সি হিন্দির বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। আর সংস্কৃত ভাষা যেটা কিন্তু আসলে খুবই কঠিন একটা ভাষা। তো এই সংস্কৃত ভাষার থেকে বা এই সংস্কৃত ভাষার শব্দ থেকে কিন্তু মূলত এই যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা কৃত প্রত্যয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তো মূলত পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকেই কিন্তু বেশি আসে এবং এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হয়, কঠিন মনে হয়। তো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত এই বিষয়গুলো খুব সহজেই আমরা মনে রাখবো। এখন একটু স্লাইডে খেয়াল করি। আহমেদ বিন হক বলেছেন বইটা নিতে চাই। জি, আপনি আমাদের বইটা নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে এই বইটা ক্রয় করতে হবে। এবং ক্রয় কিভাবে করবেন, আপনি অবশ্যই আমাদের যে পেজের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন, অথবা আমাদের পেজে SMS এর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বই ক্রয়ের যে প্রসেস বা প্রক্রিয়া সেগুলো কিন্তু আপনারা সব কিছু জেনে যাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, বই কেনার বিষয়টা হচ্ছে এইটা। আর এখন আমরা হচ্ছে কি সংস্কৃত ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়ামূল আমরা জেনেছি কি, আমরা জেনেছি যে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাই, একটা হচ্ছে কি প্রকৃতি এবং আর একটা হচ্ছে প্রকৃতয়। এই বিষয়গুলো বা মৌলিক কিছু বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমরা গত দুইটা ক্লাসে কিন্তু জেনে আসছি। তো এখন আমরা সরাসরি চলে যাব, আমরা প্রকৃতি বা প্রত্যয় এটা তো আমরা জানি বা আমরা কিন্তু চিনেছি। তো এখন কথা হচ্ছে কিছু বিষয় রয়েছে বা কিছু আসলে কি রয়েছে এখানে প্রকৃতি বা ক্রিয়ামূল রয়েছে বা ধাতু রয়েছে যেগুলো আসলে আমাদেরকে কি করতে হবে, সরাসরি মুখস্থ করতে হবে বা বারবার আমাদেরকে পড়তে হবে। কেন? কারণ এখানে কিছু বিষয় রয়েছে, আমরা একটু উদাহরণগুলো খেয়াল করি। হ্যাঁ, স্মৃ, হ্যাঁ, এই বিষয়টা এখানে কিন্তু মূলত কোন শব্দ থেকে এটা আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব সেটা হচ্ছে কি স্মরণ। যদি স্মরণ, স্মরণীয় বা স্মারক হয় বা স্মৃতি বোঝায় বা এই শব্দগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি এখানে একটা কি ধাতু চিহ্ন পাচ্ছে, রাইট? এটা কিন্তু আমরা মনে রাখবো। আজকে হচ্ছে আমরা কি সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তো এই বিষয়গুলো এখানে যে প্রকৃতিগুলো রয়েছে, এই প্রকৃতিগুলো এখানে এই পাশে যে প্রকৃতি অংশগুলো রয়েছে এই সবগুলো হচ্ছে কি করব, আমরা মুখস্থ করব। কেননা বাংলা শব্দ যেহেতু আমাদের পরিচিত, এই কারণে আমাদের বাংলার শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের ধাতু বা ক্রিয়ামূল চিন্তা কিন্তু অতটা বেগ পেতে হয়নি যতটা বেগ পেতে হবে আমাদের এই সংস্কৃত ধাতুগুলো। তো এই বিষয়গুলো আমরা কি করব, একটু সরাসরি মুখস্থ করার চেষ্টা করব বা সরাসরি মনে রাখার চেষ্টা করব, বারবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। তো এখন খেয়াল করি, এখানে আমরা জানলাম স্মৃ, রাইট? তো পরে কি কি রয়েছে, গম। গম ধাতুটা আসলে বা গম ক্রিয়ামূলটা আসলে কখন কোন জায়গায় সাধারণত হয়, সেক্ষেত্রে কি গত, গতি, গমন, গম্য, তারপর কি গন্তব্য, এই টাইপের যে কিছু শব্দ রয়েছে এই জায়গাগুলোতে বা এই শব্দগুলোতে মোটামুটি হচ্ছে কি হয়, এই গম শব্দটি হচ্ছে কি ব্যবহৃত হয়। পরবর্তীতে রয়েছে কি নয়ন, নেতা, নায়ক, তারপর কি নেত্রী বা কি নেত্র। তো এই বিষয়গুলো যদি থাকে বা এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি জানছি, এখানে হচ্ছে একটা কি নি, হ্যাঁ, এই ধাতুটা হচ্ছে কি ধাতুটা সামনে বসবে। কেন? কারণ আমরা কিন্তু গত ক্লাসে ধাতু কোনগুলো, ধাতু মূল কোনটা, প্রকৃতি প্রত্যয় সবগুলো বিষয় কিন্তু আমরা জেনেছি, বা কৃত প্রত্যয় বা কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ সবগুলো বিষয় কিন্তু আমরা জেনে আসছি। তো এখন এখানে এই নিটা আসলে আমরা কিভাবে জানলাম, যে যদি বলা হয় হচ্ছে কি নয়নকে যদি ভাঙানো কি নি যোগ কি অয়ন, নি যোগ, তাহলে এখন কথা হচ্ছে নি যোগ কি অন, নয়ন, তাই না? তো এখন কথা হচ্ছে যে নয়ন হোক, নেতা হোক বা কি নায়ক হোক, তো সব জায়গায় ক্ষেত্রে আমরা প্রথম অংশটা অর্থাৎ প্রকৃতিটা আসলে কিভাবে ভাঙাবো, সেটা হচ্ছে কি প্রথম অংশটা অবশ্যই একটা কি হবে, নি হবে।
পরবর্তীতে কি হচ্ছে বুদ্ধ, বুদ্ধি, এগুলো ভাঙানোর ক্ষেত্রে প্রথম অংশটা হবে অর্থাৎ প্রকৃতি যেটা হবে সেটা হচ্ছে কি বুধ, নিচে একটা অবশ্যই হর্ষ চিহ্ন বসবে। আমরা কিন্তু জানি যে ধাতুর ক্ষেত্রে বা ক্রিয়ামূলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা হর্ষ থাকবে এবং কি থাকে একটা ধাতু চিহ্ন থাকবে, এটার মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারি। আচ্ছা, তো যুদ্ধ, যোদ্ধা, যোধন, যোধ, এখানে কি যোধ রয়েছে, তারপর কি বৃদ্ধি, বৃদ্ধ, বর্ধমান হলে কি ব্রেথ, বৃদ্ধ, হ্যাঁ ব্রেথ, এই বিষয়গুলো কিন্তু আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করব, সবগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করব, কারণ এখানে আসলে বোঝানোর কোনো কিছুই নেই, বোঝানোর কোনো কিছুই নেই, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে আমরা মুখস্থলব্ধ মুখস্থ বিষয় বা প্র্যাকটিসের বিষয়, বেশি বেশি আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি আমরা কি করব প্র্যাকটিস করব। তো এখন কথা হচ্ছে যে বর্ধন, বর্ধিত, এগুলো ক্ষেত্রে আমরা জানি বর্ধি ব্যবহৃত হয়। তারপর কি রয়েছে সহন, সহনীয়, সহ্য, হ্যাঁ, এই সবগুলো বিষয় আমরা কি করব মুখস্থ করব। শিক্ষা, শিক্ষক, শিক্ষিত, শিক্ষণীয়, এক্ষেত্রে কি হয় এই ধাতুটা হচ্ছে শিক্ষ হবে। তারপর শান্ত, শান্তি হলে সম, তারপর লব্ধ, তারপর কি লভ্য, লাভ হলে কি হয় লভ, হ্যাঁ শ্রম, শ্রম, শান্ত, শ্রান্তি, শ্রমী, শ্রমিক, এই সবগুলোর ক্ষেত্রে কি শ্রম। আমি কিন্তু এখানে আপনাদেরকে সুন্দর করে পিডিএফ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ক্লাস শেষে এইগুলো ডাউনলোড করে কিন্তু এই সবগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, বারবার রিডিং দিবেন, হ্যাঁ তাহলে কিন্তু অটোমেটিক্যালি মাথার মধ্যে গেঁথে যাবে। তারপর কি রয়েছে উক্তি, হ্যাঁ উক্ত, তারপর কি সেক্ষেত্রে হবে কি বপ, হ্যাঁ বি, ব, প, নিচে একটা কি হর্ষ চিহ্ন, তারপর কি ক্রয়, কৃত, ক্রেতা, এক্ষেত্রে হবে ক্রি, তারপর ক্ষয় ক্ষেত্র কি হবে গান, গায়ক, তারপর কি গই হবে, তাই না গই, তারপর কি চর্ম, চর্য, চর, চারণ, চারক, চারণা, চারি হবে, তারপর কি ছিন্ন, ছেদন, ছেদনী, তারপর জননী, জনক, এই সবগুলো বিষয় কিন্তু আমরা এগুলো দেখে বুঝতে পারছি যে আসলে কিভাবে এগুলো আসলে ক্রিয়ামূল তৈরি হচ্ছে বা ক্রিয়ামূল হচ্ছে। আচ্ছা, এখন নিন্দা, নিন্দক, নিন্দন, তারপর নয়ন, নায়ক, সেক্ষেত্রে কি হবে নেত্র, এগুলো আমরা কি জানি নি হবে। পূজা, পুজো, তারপর কি পূজনীয়, পূজক, পুজ, হ্যাঁ নষ্ট, নাশ, তো এই যে বিষয়গুলো রয়েছে, তারপর কি পাক, পর্চ, এই সবগুলোর ক্ষেত্রে কি হবে পচ হবে, তাই তো। তো এখন এই বিষয়গুলো আমাদের কেন জরুরি, এই বিষয়গুলো এই কারণে জরুরি যেহেতু বাংলা শব্দটা পরিচিত হলেও সংস্কৃত শব্দটা আমাদের অতটা পরিচিত না। তো পরীক্ষায় আসার জন্য এখানে যেই যেই মূলত ক্রিয়ামূল বা ধাতুর বিষয়গুলো রয়েছে এগুলো আমরা যদি মনে রাখি তাহলে মোটামুটি এগুলোর থেকেই পরীক্ষায় কিন্তু সচরাচর হয়ে থাকে, এর বাইরে আসলে তেমন পড়তে হয় না। তো খেয়াল করি ভয়, ভীরু, ভীত, ভীম, এগুলোর ক্ষেত্রে কি হয় ভি, তারপর কি বচন, বাচ্য, আমরা খুব জানি কিন্তু বচন, হ্যাঁ বচ, হ্যাঁ বচন, বাচ্য, বচনীয়, তারপর কি দর্শন, আমরা এগুলো এগুলো কিন্তু কমন, দৃশ্য, দর্শন, দর্শক, দৃশ্য, তো কি হয় এগুলো দর্শন, দৃশ্য যোগ কি আমরা কিন্তু জেনে আসছি। তো তারপর হচ্ছে কি শ্রবণ, শ্রু, এই বিষয়গুলো হচ্ছে সবগুলো একদম রিডিং পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তারপর কি গ্রহ থেকে কি হয় গ্রহ, তারপর চলন, চলনীয়, চলন্ত, চল হবে এগুলা, তারপর পঠন, পাঠ্য, পঠিত, এগুলো হচ্ছে কি হবে পঠ, পঠিতব্য, পাঠক, এই সবগুলো হচ্ছে কি, তারপর কি ক্রি যোগতব্য, আমরা পড়ি না কর্তব্য, সবসময় কিন্তু আমরা জানি যে ক্রি যোগতব্য হয়, আমরা খুব কমন কিছু কিছু এরকম কমন কিছু প্রকৃতি প্রত্যয় রয়েছে যেগুলো আসলে আমাদের সচরাচর সবারই কিন্তু জানা রয়েছে। তো এরকম কিছু বিষয় কর্তব্য, তারপর কি কৃতি, কৃত্রিম, ক্রিয়া, কার্য, এই সবগুলো বিষয়ের ক্ষেত্রে ক্রি হয়। তারপর স্থায়ী, স্থান, স্থিত, এগুলোর ক্ষেত্রে স্থা হবে। তারপর যুক্তি, যুক্ত, যাই হোক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবো। জোস, যুক্তি, যুক্ত, যোগ। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি মুক্তা, মুক্ত, এগুলো থেকে কি হয় মুচ, তাই না মুচ, যুক্তি কি মুক্তি বা মুচযুক্ত মুক্ত। আচ্ছা, তারপর কি হত, হত্যা, হনন, ঘাত, এক্ষেত্রে কি হবে হন। তারপর হচ্ছে কি এটাও একটু গুরুত্বপূর্ণ, আমরা প্রায় আসতে দেখি ভাগ, ভাজ্য, ভাজন, ভাস, তারপর কি এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো আমাদের স্লাইডে অনেকগুলো রয়েছে। তো এই সবগুলোই কিন্তু আমাদের কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তারপর কি রয়েছে বাহন, তাই না বাহন, তারপর কি বহমান, বাহক, তারপর দায়, মানচিত্র, তারপর কি এই সবগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর কি বাচ্য, বচন, বাচক, এই সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেইন যে স্লাইড সেটাতে চলে যাব। তার আগে আমরা একটু কমেন্ট দেখব কি অবস্থা সবার।
আহ, আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, কমেন্টে জানিয়েছেন। তো এখন ব্যাপার হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়টা আসলে কিভাবে আমরা চিনব যে এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়? তো এই নর্মালি আমাদের যেটা হয় যে এই কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বা এই প্রত্যয় অধ্যায়টা কি আমাদের একটা ভীতির কারণ, যে আমরা অনেকে কিন্তু স্কিপ করে যাই, এগুলো শুধু বিগত প্রশ্নগুলোই পড়ে যাই। বাট আমরা চেষ্টা করব যে একটু বুঝে পড়ার, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, অনেকে সাউন্ডের কথা বলেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, খুব সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু, বা আপনার নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে আপনার ওখানে সাউন্ডের প্রবলেম হতে পারে। বাট অনেকেই কমেন্ট করছেন সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তো চলুন আমরা দেখি যে এগুলো আসলে চিনব কিভাবে। এখন খেয়াল করি, উদাহরণগুলো একটু খেয়াল করি। সংস্কৃত ধাতুর সাথে যখন কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠন করে, এই পদগুলোকে কখনো কি হবে বিশেষ্য এবং কখনো হচ্ছে কি হয়ে যায় বিশেষণ। তো এখন আমরা কিছু উদাহরণগুলো খেয়াল করব। আমরা উদাহরণগুলো খেয়াল করব, তাহলে আমরা বুঝতে ক্লিয়ার হবে। অনট বা অন। তো এখন নয়ন কি, করণ, মরণ। তো আমরা কিন্তু একটু আগে জেনে আসছি কি, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশকে আমরা কি জানি? আমরা কিন্তু আগের ক্লাসে জেনে আসছি প্রথম অংশ হচ্ছে কি প্রকৃতি, আর পরের অংশ হচ্ছে প্রত্যয়, তাই না? তো প্রকৃতি এবং পরের অংশ হচ্ছে কি প্রত্যয়। তো এখন এই প্রথম অংশটা কিন্তু আমরা কি হবে সেটা কিন্তু আমরা একটু আগে জানলাম। অর্থাৎ নয়নকে যদি আমরা ভাঙাই, প্রথম অংশটা পাবো হচ্ছে নি এবং পরেরটা হচ্ছে কি অন। তারপর হচ্ছে কি করণ হচ্ছে ক্রি যোগ অন, মরণ হচ্ছে কি মৃ যোগ অন, বচন হচ্ছে কি আমরা একটু আগে জানছি, বচনের ক্ষেত্রে কি হবে বস যোগ বসের পর একটা কি নিচে একটা হর্ষ চিহ্ন বসবে, তারপর হচ্ছে অন। তো এরকম আমরা উদাহরণগুলো দেখব এবং খুব ক্লিয়ার হয়ে যাবে এগুলো কোন কিসের উদাহরণ। এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। তারপরে আমরা পরবর্তী উদাহরণগুলো একটু খেয়াল করব। এখানে একটু লক্ষ্য করি, আমরা নিয়মটা একটু পড়ব যে প্রত্যয়জাত শব্দ শেষে অক থাকলে আলাদা করে দিয়ে অকের স্থলে নক বা অক লিখতে হয়। লক্ষ্য রাখতে হবে নক এবং অক দুইটাই এসছে, অর্থাৎ সংস্কৃত ক্রিয়ামূলের অক প্রত্যয়যুক্ত কৃদন্ত পদটি বিশেষ্য পদ হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এর আগে জেনে আসছি গত ক্লাসে কৃদন্ত পদগুলো আসলে কোনগুলো, তদ্ধিতান্ত পদগুলো কোনগুলো। তো এখন এটা কি কিন্তু আমরা জানি কি কৃদন্ত পদ। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কি হবে, এখানে বলছে বিশেষ্য পদ হবে। তো এখানে ধারক বলতে এটা আসলে বিশেষ্য বোঝাচ্ছে, এবং এটাকে আমরা কি ভাঙবো, এই যে প্রথম অংশ। এখন আমাকে যদি বলেন যে স্যার ধারকের প্রথম অংশটা যদি ধৃ হয়, একটা ধাতু চিহ্ন ধৃর পরে একটা হর্ষ ধৃ হয়, কিন্তু দর্শনের এটা আসলে দৃশ কেন হবে? তো এটার কোনো আসলে অ্যান্সার নেই। কেন নাই? কারণ এই বিষয়গুলো আসলে ভাষা বা ভাষাভেদে কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। আমরা যখন বাংলার ক্ষেত্রে পড়েছি, বাংলা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই আমাদের ক্রিয়ামূল বা ধাতুগুলো কোনগুলো আমাদের কিন্তু কথা বলতে বলতে অভ্যস্ত। বাট এই সংস্কৃত অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা জানি না, যার কারণেই কিন্তু আমাদের এই প্রথম যে স্লাইড আমি দেখিয়েছি এগুলো হচ্ছে আমরা কি করব, বারবার প্র্যাকটিস করব এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে কি হবে আমাদের আসলে এই আমরা যখন এই প্রথম অংশটা আমরা মনে রাখবো, তখন কিন্তু আমরা পরবর্তীতে এটার অটোমেটিক্যালি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবো, এবং এটা কোনটার মধ্যে পড়ে, অর্থাৎ কৃত নাকি তদ্ধিত নাকি সংস্কৃত নাকি বাংলা, এগুলো কিন্তু আমরা খুব সহজেই তখন বুঝতে সুবিধা হবে আমাদের। ওকে, তারপরে কি গ্রাহক। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি যেই স্লাইডের যেই বিষয়গুলো আমি ধাতুগুলো আমি দিয়েছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই খেয়াল করবেন, এগুলো যদি পড়েন আপনি বিগত প্রশ্ন যদি প্র্যাকটিস করেন দেখবেন যে এর মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসে। ঠিক আছে, পরবর্তীতে একটু খেয়াল করি যে উক বা অক। তো এখন আমরা কিন্তু এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা জানছি যে ভাবুক, তাই না, কামুক। তো এগুলো কি একটা উক। তো উক বা কি উক যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, এই প্রথম অংশটা আমাদের মেইন খেলাটাই হবে হচ্ছে প্রথম অংশটা, অর্থাৎ প্রকৃতিটা আপনি কিভাবে চিনবেন, এটা আসলে কি শব্দ হবে নাকি আসলে ধাতু হবে নাকি ক্রিয়ামূল, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো এই প্রথম অংশ যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনি এমনিতেই অটোমেটিক্যালি জানবেন যে এটা আসলে কৃত প্রত্যয় নাকি আসলে তদ্ধিত প্রত্যয়। এটা আপনি জানবেন কি প্রথম অংশটা যদি আপনি জেনে যান, খুব সহজ হবে আপনার জন্য। ওকে, তারপরে নিন্দুকের ক্ষেত্রে নিন্দ যোগ উক, মিশুকের ক্ষেত্রে মিশ যোগ উক। তার পরবর্তীতে নিয়ম জানি একটু খেয়াল করি যে যদি দীর্ঘই থাকে, শব্দের শেষে যদি দীর্ঘই থাকে, বিচ্ছেদের সময় কি হবে, দীর্ঘইকে ইন হবে। কেমন, যেরকম ভাবি, ভাবিকে যদি আমরা কি করি ভাঙাই, সেক্ষেত্রে কি হবে ভূ যোগ ইন।
প্রথমে পাচ্ছি হচ্ছে ভূ যোগ ইন, তারপর কি জয়ী, এখানে কি কি আছে একটা দীর্ঘিকার, তারপর জয়ীর বানানের ক্ষেত্রে দীর্ঘিকার, দায়ী, স্থায়ী সবগুলোর ক্ষেত্রে কি রয়েছে দীর্ঘিকার। তো আমরা নিয়মে জানলাম হচ্ছে দীর্ঘিকার থাকলে দীর্ঘিকারকে হচ্ছে ইন বসাবো, অর্থাৎ ভাবি, ভাবি থেকে হচ্ছে কি ভূ যোগ ইন জয়ী, জি যোগ ইন। এখন এই জয়ী থেকে জি কেন আসলো, এটাই কিন্তু মূলত আপনাকে মনে রাখার বিষয়। এই জিনিসগুলো আপনি কখন একদম ইজি হয়ে যাবে, যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসবে। যেরকম আপনাকে যদি বলা হয় কর্তব্য কি হয়, আপনি খুব অনায়াসে বলতে পারেন ক্রি যোগতব্য। তো এই রকম কখন হবে, যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন এই শব্দগুলোও কিন্তু আপনার খুব ইজি হয়ে যাবে আপনার কাছে। তো সুতরাং নিয়ম পড়ার পাশাপাশি আমরা কি করব, উদাহরণগুলো প্র্যাকটিস করব। পরবর্তীতে খেয়াল করি উক্ত, হ্যাঁ, তয়ে ত বা কি, এগুলো যদি থাকে তাহলে কি আমরা কিন্তু এই যে এটা বিশেষ করে উক্ত, এটা কিন্তু খুবই জানি যে কমন আসছে, এবং আমরা কি করি প্রায় ম্যাক্সিমামেরই আমাদের হচ্ছে মুখস্থ, বাট জানি না যে এটা আসলে কিভাবে হয়েছে। তাহলে উক্তকে যদি হয় তাহলে আমরা এটা কিভাবে ভাঙাইতে পারি, বস যোগ কি, বস যোগ ত, তারপর কি শ্রুত, শ্রু যোগ ত, মুক্ত, তারপর কি মুচ যোগ ত। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, বারবার অনুশীলন করতে হবে। তারপর কি রয়েছে উক্তি, ঠিক এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, উক্তি, উক্ত বা উক্তি, বস যুক্তি, তাই না। তারপর কি তৃপ্তি, তৃপ যুক্তি, যুক্তি, জুজ, হ্যাঁ যুক্তির ক্ষেত্রে কিন্তু আবার মাথায় রাখতে হবে জুজ যুক্তি। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তারপর কি সৃষ্টি, এই সৃষ্টির ক্ষেত্রে কি প্রকৃতিটা হচ্ছে কি পাচ্ছি আমরা, প্রকৃতিটা বা ক্রিয়ামূলটা হচ্ছে কি সৃজ যোগ তি। আমরা কিন্তু একটু আগেও জেনে আসছি যে সৃষ্টির ক্ষেত্রে কি কি হয়। আচ্ছা, তো এখন একটা ব্যাপার হচ্ছে এখানে একটু দেখি নিয়মটা একটু খেয়াল করি যে প্রত্যয়জাত শব্দের শেষে যদি কি থাকে ত্র থাকে, ত্র থাকে, শুধু আলাদা করে দিয়ে বিচ্ছেদ করতে হয়। কিরকম আমরা একটু খেয়াল করি, যদি ত্র বলতে কি, এই শব্দকে যদি এই বর্ণকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো আসলে, এই বর্ণকে যদি ভাঙাই তাহলে কি পাবো, বা এই বর্ণের মধ্যে কোন কোন বর্ণ রয়েছে। আমরা দুইটা ভাবে নিতে পারি, একটা হচ্ছে ত যোগ র, অর্থাৎ ত এর নিচে হস যোগ কি র সমান সমান হচ্ছে কি হবে ত্র, এটা একটা, অথবা অথবা ত এর সাথে কি একটা র ফালা, ত এর সাথে র ফালা সমান সমান হচ্ছে কি ত্র। অর্থাৎ আমরা দুইটা ভাবে কিন্তু এটা পাচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে কি ত হস যোগ র, আর একটা হচ্ছে কি ত এর সাথে র ফালা। তো এগুলো জানার জন্য মূলত আপনার কাছে যে ফোনটা আছে, চাইলে কিন্তু আপনি যখন বাংলায় SMS লিখবেন একটু খেয়াল করলেই কিন্তু দেখবেন যে ত হস যোগ র ওটা দিলেও কিন্তু ত্র হয়, আবার ত এর সাথে র ফলা দিলেও কিন্তু ত্রয়ী হয়ে যায়। যেরকম ধরুন অনেকে যদি সুস্থ বানানোর ক্ষেত্রে আমরা কি লিখি, এটা কি, এটা কি আমরা সুস্থ বলে, রাইট। তো এটাকে কিন্তু অনেকেই কি দন্তু স এর সাথে যুক্ত কোন বর্ণ রয়েছে, এখানে কিন্তু দন্তু স যোগ থ রয়েছে, এখানে কিন্তু হ নাই। এটা দেখতে যদিও হয়ের মতো, বাট এটাকে কিন্তু হ না। আপনি যখন আপনার মোবাইলে হোক বা কম্পিউটার হোক, যখন আপনি যুক্ত বর্ণ লিখবেন দেখবেন যে দন্তু স এর সাথে যোগ দিয়ে যদি আপনি হস চিহ্ন দিয়ে যদি থ লেখেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই হয়ের মতো, বাট এটা কিন্তু আসলে হ না, এটা হচ্ছে কি দন্তু স এর সাথে থ, অনেকটা একই রকম হচ্ছে এটা। তো যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে এইরকম যদি থাকে, অর্থাৎ একটা ত এর সাথে যদি র ফলা থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। প্রথম অংশ যেটা, সেটা তো আসলে আমাদের কি ওটা তো আমাদের জানতে হবে, অর্থাৎ নেত্র, নেত্র ক্ষেত্রে হচ্ছে ক্রিয়ামূলটা হচ্ছে নি, তারপর গাত্র গম, তারপর কি শ্রোত্র শ্রু, ক্ষেত্র ক্ষি। তো এগুলো থাকবে, এবং পরবর্তী যে অংশটা সেগুলো কিন্তু ঠিক একই রকম রয়ে যাবে, থেকে যাবে। আচ্ছা, তো তারপরে কি রয়েছে নেতা, নেতার ক্ষেত্রে কি নি। আমাদের মেইন কাজটাই হচ্ছে যে একটা ধাতু বা ক্রিয়ামূলটা আসলে আমাদেরকে চেনা। আপনি যদি ধাতু বা ক্রিয়ামূলটাকে চেনেন তাহলে কিন্তু আপনার এটা চিনতে খুব সহজ হবে, ঠিক আছে। এগুলো তারপর কি রয়েছে নেতার ক্ষেত্রে নি, দাতার ক্ষেত্রে দা যোগ ত্রি, কর্তার ক্ষেত্রে কি কর্তা বা কর্তৃর ক্ষেত্রে ক্রি যোগ কি, পরবর্তী যেটা থাকবে সেটাই রয়েছে, ঠিক আছে। তারপরে এখন আমরা দেখব যদি মান থাকে, শব্দের মধ্যে যদি মান থাকে, এখন কথা হচ্ছে যে শব্দের মধ্যে মান থাকলে সেটা কি হবে, সেটা সানুচ্চ হয়ে যাবে। কিরকম, এই যে মান থাকলে তালব্য শয়ে আকার দন্ত ন চয়ের নিচে একটা হস হবে, অর্থাৎ উদাহরণগুলো খেয়াল করি যে বর্তমান, তারপর কি বর্ধমান। এই মানের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানের জন্য হচ্ছে এখানে কি বসছে, অর্থাৎ প্রত্যয় অংশটা হচ্ছে সানজ, অর্থাৎ
চয়ের সাথে একটা হস রয়েছে। আর প্রথম অংশ যেটা বর্ত, অর্থাৎ বর্তকে আমরা যদি ভাঙাই সেক্ষেত্রে কি বৃত্ত পাচ্ছি, ব্রি যোগ কি খণ্ডত্ব, তারপর কি বর্ধমান হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ যোগ কি সানস, তারপর কি চলমানের ক্ষেত্রে কি চল যোগ সানস, দৃশ্যমান, তারপর দীপ্যমান, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল করছি। আচ্ছা, তারপর যদি বলা হয় এও, এও যদি হয় তার সেক্ষেত্রে কি হবে উন্তুস্ত, উন্তুস্ত জ, উন্তুস্ত জ আর কি উন্তুস্ত অ, উন্তুস্ত অ কি আর উন্তুস্ত আমরা কিন্তু জানি এটা এটা কিন্তু কি এটা হচ্ছে উন্তুস্ত অ আর এটা হচ্ছে উন্তুস্ত জ। তো এখন এই হেও যদি থাকে বা এও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, সেক্ষেত্রে কিন্তু এটা উন্তুস্ত জ হবে, উন্তুস্ত জ। তাহলে এখানে দেখতে পাচ্ছি হেওকে যদি ভাঙানো হয় প্রথম অংশ আমরা পাচ্ছি হা যোগ কি একটা অন্তুস্থ জ, তারপর হচ্ছে কি দেও, দেয়, হ্যাঁ, দা যোগ অন্তুস্থ জ, বিধেয়, তারপর বিধ যোগ অন্তুস্থ জ, তারপর কি অনিয়, তব্য, তারপর কি ইষ্ণু, বর, র, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এই সবগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে একটা একটা করে কিন্তু ভেঙে ভেঙে দেখব। প্রথমে দেখবো হচ্ছে কি অনিয়, বরণীয়, অনিয়টা কি অর্থাৎ শব্দের মধ্যে যদি অনিয় উচ্চারণ থাকে কিরকম বরণীয়, দর্শনীয়, করণীয়, তাই না, তারপর হচ্ছে কি শ্রবণীয়, স্মরণীয়, এই যে অনীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, অনীয়টা কিন্তু কি থাকবে যে প্রত্যয়জাত শব্দের শেষে যদি এগুলো থাকে এগুলো শুধু আলাদা করে দিলেই বিচ্ছেদ করতে হয়, এগুলো আলাদাভাবে আর নিয়মের মধ্যে ফালাইতে হয় না। অর্থাৎ বরণীয় থাকলে কি হবে শুধু একটা অনীয় বসাই দেবো, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা কি অনীয় রয়েছে। আর সামনের যে অংশটা অর্থাৎ ক্রিয়ামূলের যে অংশটা সেগুলো কিন্তু আমরা দর্শনীয় থাকলে কি হয় দৃশ, তাই না, দর্শন দৃশ, তারপর কি করণীয় ক্রি, এই বিষয়গুলো আমরা জানবো। তো মেইন প্রথম সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিতে হবে, আমি প্রথমে কিন্তু দেখিয়েছি যে বিষয়গুলো আসলে বারবার প্র্যাকটিসের বিষয়, মনে রাখার বিষয়, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপর একটু খেয়াল করি পরবর্তীতে ধর্তব্য, তাই না, কর্তব্য, দ্রষ্টব্য, অর্থাৎ তব্য যদি থাকে, তব্য বলতে কি শব্দের মধ্যে তব্য, কর্তব্য, তারপর কি দ্রষ্টব্য, দাতব্য, মন্তব্য, গন্তব্য, এই যে তব্যগুলো কিন্তু পরের অংশ কিন্তু ঠিকই থাকবে আর সামনের যে অংশটা সেগুলো কিন্তু শুধুমাত্র আমরা পরিবর্তন করব। এখন কথা হচ্ছে এইটা সামনের অংশ দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা কৃত নাকি আসলে তদ্ধিত, কেননা আমরা কৃতের ক্ষেত্রে অবশ্যই যেন একটা ধাতু চিহ্ন থাকবে বাকি একটা হস চিহ্ন থাকে, সুতরাং এই কৃত প্রত্যয় চিনতে কিন্তু আমাদের সমস্যা না, আমাদের সমস্যাটা হচ্ছে এটা বাংলা কৃত প্রত্যয় নাকি আসলে সংস্কৃত কৃত প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো এগুলোর জন্যই আমরা মূলত প্রথমে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি ওগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে কি হচ্ছে বদ্ধিষ্ণু, তারপর কি চলিষ্ণু, ক্ষয়িষ্ণু, এই যে ইষ্ণুর যে বিষয়গুলো এগুলো কিন্তু বর্তমান থাকবে, আগের অংশগুলো শুধু পরিবর্তন হচ্ছে। তারপর কি হচ্ছে বর, যেমন কি স্থাবর, বর মানে আবার এই বর কিন্তু সেই বর না, হ্যাঁ, এই বর কিন্তু আবার হাজব্যান্ডের বর না, একটু খেয়াল করি আমরা যে স্থাবর, ঈশ্বর, কি নশ্বর, তারপর হচ্ছে ভাস্বর, তো এগুলোর ক্ষেত্রে আমরা এই বরটা আমরা রাখবো আর সামনের অংশটা হচ্ছে আমরা সামনের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখে সেভাবে চেঞ্জ করব। পরবর্তীতে নম্রর ক্ষেত্রে কি রয়েছে একটা র রয়েছে নম্র, রফালা, তাই না, হিংস্র, রফালা, তারপর কি ক্ষিপ্র, এগুলো হচ্ছে শুধু রটা থাকবে শেষে, এই রটা কিন্তু সবগুলো শেষে থাকবে, রাইট। আর সামনে অংশটা হচ্ছে নম্রর জন্য কি হবে নম, হিংস্র যদি হিংস, ক্ষিপ্রর জন্য কি ক্ষিপ, এই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে নিপাতনের সিদ্ধ, যেরকম নিপাতনে কিন্তু অনেক জায়গাতেই রয়েছে, বিশেষ করে নিপাতনের সমস্যার ক্ষেত্রেও হয়, নিপাতন হচ্ছে সন্ধির ক্ষেত্রেও হয়, নিপাতন হচ্ছে কি এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাপারগুলো হচ্ছে এগুলো মূলত কোনো নিয়মের মধ্যেও থাকে না, সুতরাং আমরা এগুলো আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব, আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। ওকে, তো এখন পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তীতে একটু খেয়াল করব আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, অনেকেই বলছেন যে প্রবলেম, অনেকেই বলছেন ক্লিয়ার, আমি বুঝতে পারছি না, আমি আপনারা কিন্তু অনেকেই ক্লিয়ার বলছেন, আশা করি আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা চিনব, তার আগে জাস্ট একটু পড়ে নেই যে সংস্কৃত শব্দমূলের সাথে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠন করে এবং এই পদগুলো কখনো কি হয়
কখনো নাউন হয়, কখনো অ্যাডজেটিভ বা কখনো বিশেষ্য, কখনো বিশেষণ হয়ে থাকে। তো নিম্নে তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো, অর্থাৎ আমরা এখানে যা দেখতে পাচ্ছি এই সবগুলো হচ্ছে কি শব্দের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা যখন এই অ, ই, ইক, এও, অন্তুস্থ কি জ, ইত, ইল এই সবগুলো বিষয় হচ্ছে আমরা শব্দের মধ্যেও লক্ষ্য করব। এখন কথা হচ্ছে, এখন যদিও এই বিষয়টা আমাদের কাছে এখন সব মাথার উপর দিয়ে যাবে, একটু ক্রিটিক্যাল মনে হবে, বাট আমরা যখন অনুশীলন করব তখন কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা কিন্তু অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাব। তারপরে কি রয়েছে, এখানে আরও কিছু বিষয় রয়েছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা জাস্ট একটু রিডিং করব, মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু রিডিং করব, কারণ এই বিষয়গুলো এখানে অ আছে, ই আছে, তাই না? তো এখানে কি অ, ই, তো এরকম এই নিয়মগুলোই কিন্তু আমরা ধাপে ধাপে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে খেয়াল করি সংস্কৃত শব্দের সাথে কি স্নো, স্নো মানে কি এখানে একটা কি আছে, এটাকে যদি আমরা ভাঙাই, একটা হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্যস্ব যোগ আরেকটা হচ্ছে কি মূর্ধন্য ন, অর্থাৎ স্নো যদি হয় অর্থাৎ অপ্রত্যয় যুক্ত হয় তাহলে আদি স্বরের পরিবর্তন হয়। আমরা জাস্ট উদাহরণগুলো খেয়াল করি, বা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বলা আছে যে কি যে শব্দের শেষে যদি ব থাকে, রাইট, শব্দের শেষে হচ্ছে কি বলছে এখানে ব যদি থাকে উকারে রূপান্তর, ব থাকলে উকারে রূপান্তর করে শেষ বর্ণের সাথে যুক্ত করে দিতে হয়। এটা এই লাইনটি একটু গুরুত্বপূর্ণ, আমরা জাস্ট উদাহরণগুলো খেয়াল করি। স্ট্রোয়েনো, হ্যাঁ, স্ট্রোয়েনো কি যদি ভাঙানো হয়, প্রথম অংশ কি, প্রথম অংশ আমরা পাচ্ছি হচ্ছে স্ত্রী, রাইট, প্রথম অংশ পাচ্ছি হচ্ছে আমরা স্ত্রী। তো এখন পরবর্তী স্ত্রীকে যদি ভাঙায় শেষের অংশটা আমরা কি যাচ্ছে একটা স্নো পাচ্ছি। স্নো বলতে কি একটা মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব আরেকটা হচ্ছে কি মূর্ধন্য ন, এটাকে যদি আমরা যুক্ত করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই বর্ণটা পাবো। তো আচ্ছা, তো মানবকে যদি আমরা ভাঙাই সেক্ষেত্রে কি হবে মনু, মনোযোগ কি হবে। আবার অনেক সময় বলে না যে কি হলো কি হলো মনু, ব্যাপারটা এরকম না কিন্তু, হ্যাঁ, মনোযোগ কি অ, বা মনোযোগ হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। আচ্ছা, পুত্রকে যদি ভাঙাই পুত্র যোগ কি অ বা স্নো, অর্থাৎ মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, তারপর কি যদু যোগ অ, এই সবগুলো কিন্তু আমরা এই নিয়মের মধ্যে ফেলবো। আর এক্সট্রা ভাবে জাস্ট শুধু একটু এটা মাথায় রাখবো যে নিপাতন সিদ্ধ, যেগুলো আমরা বলে আসছি যে নিপাতন সিদ্ধ কিন্তু নর্মালি এগুলো শুধু মেমোরাইজিং এর বিষয়, মনে রাখতে হয়, এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তীতে একটু খেয়াল করি যে শব্দের মধ্যে যদি কি রস্বই ই, ই যদি হয় অর্থাৎ ই উচ্চারণ যদি আমরা দেখতে পাই, যেমন কি রাবণী, কি দাশরথী, এই সবগুলোর ক্ষেত্রে কি আছে একটা ই আছে, এখানে এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে। তো এই ই টাইপের যদি অর্থাৎ প্রত্যয়জাত শব্দের শেষে যদি ইকার থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে ইকারটা উঠাই দেব, অর্থাৎ রাবণের পরিবর্তে কি হবে, রাবণের পরিবর্তে একটা মূর্ধন্য স এবং মূর্ধন্য ন যুক্ত করে কি হয় আমরা স্নো পাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এর সাথে যুক্ত করে দেব, অর্থাৎ দশরথ যোগ দশরথ যোগ কি হবে এর পরিবর্তে এই বর্ণটা কিন্তু আমরা যুক্ত করে দেব। আচ্ছা, তার পরবর্তীতে একটু খেয়াল করি তার পরবর্তীতে একটু খেয়াল করি যদি ইক থাকে, ইক বলতে কি রকম, আপনারা একটু উদাহরণগুলো খেয়াল করি যে এখানে যতগুলো উদাহরণ রয়েছে সবগুলো উদাহরণের জন্য কিন্তু আমরা কি পাবো ইক, কিরকম, যেরকম বার্ষিক, যদি বলা হয় কি বার্ষিক, রাইট, একটা কিন্তু ইক পাচ্ছি। তারপর কি নাবিক, ধার্মিক, দৈনিক, নৈতিক, কি মাসিক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানছি যে ইক রয়েছে। তো ইক যদি হয় বা ইক যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি জানলাম যে ইক থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে একটা ইকটা উঠাই দিয়ে আমরা কি বসাবো, আমরা এই যুক্তটা বসাই দেব, অর্থাৎ নৌ যোগ ইকের পরিবর্তে এটা হবে। তো এখন পরবর্তীতে হচ্ছে আরো একটা বিষয় আমরা খেয়াল করি, আমরা উদাহরণগুলো সবগুলো কিন্তু একই রকম, হ্যাঁ, আমরা পরবর্তী উদাহরণ একটু খেয়াল করি যে এও যদি হয়, অর্থাৎ এও যদি হয় প্রত্যয়জাত শব্দের শেষে এও যদি থাকে তাহলে আমরা এই প্রত্যয়টা যুক্ত করবো, অর্থাৎ এই প্রত্যয় থেকে আসছে, অর্থাৎ কি আমরা খেয়াল করি এও যদি হয় ভাগ্নেয়, যেমন কি ভাগ্নেয়, তারপর কি পাথেয়, রাধেয়, গাঙ্গেয়, আগ্নেয়, অথিতেয়। এখন এই উচ্চারণটা ভগ্নিযোগ কি, ভগ্নিযোগ হচ্ছে এও হবে, রাইট। এখন এর পরিবর্তে আমরা এইটাকে কিন্তু বসাইতে পারছি। তো এখন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলেছি আমরা যদি এইটাকে ভাঙাই তাহলে একটা পাবো হচ্ছে মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব আর একটা হচ্ছে কি মূর্ধন্য ন, এই দুইটা বর্ণ মিলে কিন্তু আমরা এটা পাবো।
যাই হোক, তো এখন আমরা এখানে যে উদাহরণগুলো রয়েছে সবগুলো উদাহরণ কিন্তু আমরা ঠিক এই একই নিয়মে, অর্থাৎ আমরা জাস্ট মাথায় রাখবো এই শব্দের মধ্যে আসলে আমাদের ফোকাস থাকবে হচ্ছে এখানে রাধেয়, গাঙ্গেয়, হ্যাঁ, আগ্নেয়, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তারপর কি রয়েছে, অন্তুস্থ জ যদি থাকে বা জ ফলা যদি থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে একটু খেয়াল করি। আমরা এই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা মেইন ফোকাস দিব হচ্ছে কিসের, উদাহরণগুলোতে। মেইন ফোকাস দিব হচ্ছে আমরা উদাহরণগুলো, কারণ উদাহরণের আমি জাস্ট এখানে কয়েকটা উদাহরণ দেখিয়েছি। এই উদাহরণগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন বা বারবার যদি আপনি রিডিং পড়েন তাহলে কিন্তু আপনার এই উদাহরণগুলো মাথার মধ্যে গেঁথে গেলেই আপনি পরবর্তীতে যদি এই উদাহরণের বাইরেও যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই অ্যান্সারগুলো করতে পারবেন। খেয়াল করুন, এখন কথা হচ্ছে গর্বিত, তারপর কি সীমিত, দুঃখিত, তো এইরকম পৃথিবীতে কি অসংখ্য কিন্তু শব্দ রয়েছে না? তো আপনি কয়টা উদাহরণ দিয়ে আসলে এই শব্দগুলো মনে রাখবেন? আপনি জাস্ট নিয়মটা জানুন, জাস্ট কিভাবে এগুলো আসলে চেঞ্জ করতে হয়, এই শব্দটা আসলে কেমন ক্যাটাগরির কেমন সেটা একটু জানুন, তাহলেই কিন্তু আপনি এই বিষয়গুলো কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। খেয়াল করি এখানে বলছে কি প্রত্যয়জাত শব্দ শেষে ইতো, ইতো যদি হয় তাহলে কিভাবে ইতো প্রত্যয়কে আলাদা করে বিচ্ছেদ করতে হয়, কিরকম, যেরকম হচ্ছে কি গর্বিত, তাই না? এখানে কি রয়েছে একটা ইতো, গর্বিত, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা বিষয়গুলো আমরা চলে আসছে। তারপর কি সীমিত, কি দুঃখিত, ইতো, রাইট? এই যে ইতো যে প্রত্যয়টা রয়েছে এই ইতো প্রত্যয় কিন্তু এটার সাথে সামনে যে অংশ অর্থাৎ কি দুঃখ, দুঃখিত, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। আর আরো একটা কথা স্মরণ করে দিই, আমরা এখন যতগুলো শব্দ বা যতগুলো বিষয় জানছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে শব্দ রয়েছে, রাইট? এখানে কোথাও কিন্তু ধাতু চিহ্ন দেয়া নেই বা একটা হর্ষ চিহ্ন নেই। কেন? শুধুমাত্র ধাতু চিহ্ন তখনই বলবে যেটা যেটা আসলে ধাতু বা ক্রিয়ামূল বোঝায়। হ্যাঁ, ক্রিয়ামূলের ক্ষেত্রে একটা হর্ষ চিহ্ন বা ধাতু চিহ্ন। আর এখন যেহেতু আমরা বলেই দিয়েছি যে আমরা আসলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়তেছি, তো যেহেতু তদ্ধিত সুতরাং এখানে আসলে হর্ষ চিহ্ন বা ধাতু চিহ্নের কোনো প্রসঙ্গ নেই। ওকে, তো তার পরবর্তীতে আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তার পরবর্তীতে একটু খেয়াল করব যে ইল প্রত্যয়টা আসলে কি রকম। প্রত্যয়জাত শব্দের শেষে ইল থাকলে, প্রত্যয়জাত শব্দের শেষে ইল থাকলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় ইল প্রত্যয়কে কি করব, আলাদা করে বিচ্ছেদ করব। তো এখন আপনি জাস্ট একটু আপনার নিজেকে কোশ্চিন করেন তো, এই যে ইলের যে নিয়মটা এটা কি খুবই বেশি কঠিন? হ্যাঁ, এটা সত্য যে প্রকৃতি প্রত্যয়ের সবগুলো নিয়ম কিন্তু একরকম না, বাট সবগুলো নিয়ম আপনাকে মাথায় রাখবে। কিছু কিছু নিয়ম কঠিন থাকলেও সবগুলো নিয়ম কিন্তু আবার কঠিনও না, অনেক সহজ। তাহলে আমি একই সাথে এই অধ্যায়কে আমি বেশি কঠিনও বলবো না, একই সাথে এই অধ্যায়কে আমি বেশি সহজও বলবো না। আপনি খেয়াল করুন তো, এখানে ইল যদি থাকে, জাস্ট সিম্পল একটা বিষয় আপনি একটু মাথায় রাখেন তো, এখানে কি শব্দ আছে, কুটিল, তারপর কি জটিল, তাই না? এই যে ইল উচ্চারণের সময় কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তারপর কি স্বপ্নিল, তারপর কি পঙ্কিল, উর্মিল, এই যে ইল যে আসতেছে তা আপনি কিন্তু অটোমেটিক্যালি বুঝবেন যে ইল যদি থাকে তার মানে কি এই ইলটা শুধু শেষে বসবে আর যেটা সামনে যেটা রয়েছে কি কুটিল। হ্যাঁ, তো এইগুলো তো আসলে খুব বেশি কঠিন না, এরকম যত শব্দ আসুক সবগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি এগুলোর অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, পরবর্তী একটু খেয়াল করি ইষ্ট, সেম, এটাও কিন্তু সেম কাহিনী। ইষ্ট যদি বোঝায় অর্থাৎ প্রত্যয়জাত শব্দের শেষে যদি ইষ্ট থাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় ইষ্ট প্রত্যয়কে আলাদা করে শুধু বিচ্ছেদ করবো। আমরা ইষ্টটা কি করব, এই যে লঘিষ্ঠ, তাই না, তারপর কি গরিষ্ঠ, তারপর হচ্ছে পাপিষ্ট, এই যে ইষ্টর যে বিষয়গুলো এগুলো শুধু আমরা কি করব শেষে যুক্ত করে দেব। অর্থাৎ আমরা জানি কি এটা শেষে হচ্ছে কি প্রত্যয়, রাইট? আর প্রথম অংশ হচ্ছে কি প্রকৃতি। আমরা কিন্তু এই বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা আগের দুইটা ক্লাসে কিন্তু জেনে আসছি, এই জন্য আমরা এই দিকে যাচ্ছি না, জাস্ট একটু আমরা মাথায় রাখবো যে এগুলো আসলে কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয়। আচ্ছা, তারপর একটু খেয়াল করি তো যে ইমা বা কি, ইমা যদি থাকে, ইমা যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ইমা যদি থাকে সেক্ষেত্রে ইমন হবে, অর্থাৎ ইমা থাকলে ইমন, অর্থাৎ আমরা উদাহরণগুলো একটু দেখব। ইমা যেমন কি গরিমা, এই যে গরি যোগ ইমা, গরি যোগ ইমা হবে নাকি গরি যোগ ইমন হবে? ইমন হবে। কেন? কারণ আমরা জানছি যে ইমা থাকলে কি হচ্ছে ইমন, তাহলে গরি যোগ ইমন। তারপর কি নীলিমা, আমরা খুব বহুল প্রচলিত একটা শব্দ আমরা জানি না, নীলিমা, নীল যোগ কি ইমন, বাট এই নীল যোগ যে ইমন হইলো, বাট এই ইমনটা কিভাবে আসলো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বাট আজকে জানলাম কি
এই যে ইমা যদি থাকে, অর্থাৎ গরিমা, তনিমা, রক্তিমা, তারপর কি মহিমা, দার্ঘিমা, নীলিমা, এই সবগুলো যে কি ইমা রয়েছে, এই ইমার পরিবর্তে আমরা শেষে অংশটা কি বসালাম? ইমন বসালাম। অর্থাৎ ইমার সাথে ইমনের একটা সম্পর্ক রয়েছে, তাই না? সেটা বৈবাহিক সম্পর্ক হোক আর যেই সম্পর্কই হোক, বাট আমরা জানলাম যে ইমার সাথে একটা ইমনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কিন্তু আমরা বৈবাহিকের দিকে যাব না, অন্যদিকেও যাব না, আমরা যাব হচ্ছে ব্যাকরণিক দিক থেকে সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা শব্দের মধ্যে ইমা হইলে আমরা ইমার সাথে ইমনকে যুক্ত করাই দেব, ঠিক আছে? অর্থাৎ ইমা প্লাস ইমন। যাই হোক, এখন কথা হচ্ছে কি, দীর্ঘী যদি হয়, দীর্ঘী ইন প্রত্যয় শব্দ শেষে দীর্ঘিকার থাকলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় দীর্ঘিকার এর স্থলে ইন বসিয়ে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। যেমন হস্তি, হস্ত থেকে হচ্ছে কি ইন, তারপর কি ধ্বনি, ধ্বনি থেকে হচ্ছে ইন, কর্মী, কর্মী থেকে হচ্ছে কি ইন, এবং সামনে ধ্বনি থেকে কি ধন, তারপর কর্মী থেকে কর্ম। এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারছি। আর লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এখানে যে দেবী, দেবী থেকে যে দেব রয়েছে, হ্যাঁ, দেবী থেকে কি রয়েছে, দেবী থেকে দেব যোগ রি, তারপর কি পুত্রী থেকে পুত্র যোগ দীর্ঘী রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আলাদাভাবে একটু মনে রাখবো। পরবর্তীতে খেয়াল করি নিন। নিনের মতো কি রকম শব্দ রয়েছে, যেরকম নবীন, তারপর কি কুলীন, সর্বাঙ্গীন, বিশ্বজনীন। এই যে নিনের যে বিষয়গুলো রয়েছে, এই নিনগুলো যদি থাকে, ইনের স্থলে হচ্ছে কি, ইনের স্থলে হচ্ছে নিন, অর্থাৎ নবীন ইন রয়েছে একটা, ইনের স্থলে হচ্ছে আমরা কি বসাবো, ইনের স্থলে নিন। কুলীন, কুল যোগ নিন, সর্বাঙ্গীন, সর্বাঙ্গ যোগ নিন, বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন। এই হচ্ছে বিষয়। মহৎ যোগ ইমন, মহিমা। ওকে, সোনালী খাতুন কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, আপনারা অযথা যাই হোক অনেকে কমেন্ট করেছেন। এখন কথা হচ্ছে আমরা কমেন্ট করব তো অবশ্যই, বাট আমরা ক্লাসে একটু মনোযোগ দিব। হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ দিব। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু ক্লাস করি, ক্লাসে বুঝি, বাট পরে ক্লাস শেষে কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করি না, রিভিশন দেই না, বা রুমে গিয়ে একটু বইয়ের পেজটা উল্টায় দেখি না। যার কারণে হয় কি, যে আমরা যতই আমরা ক্লাসে পড়িয়ে দেই বা পড়াই বা বুঝি, তখন পরবর্তীতে কয়েকদিন গ্যাপ পরে যখন আপনি বইটা খুলবেন পরীক্ষা সামনে, তখন কিন্তু সবগুলোই চোখে অন্ধকার মনে হবে। ঠিক আছে? তো সুতরাং আপনারা ক্লাস করবেন, পাশাপাশি নোট করার পসিবল হলে নোট করবেন, না হলে পিডিএফ তো পাবেনই। কিন্তু অবশ্যই অবশ্যই কি করবেন, আপনার কাছে যেই সিরিজের বইটা রয়েছে, যেই বইটা থাকবে, আপনি এই বইটাকে সাথে নিয়ে এই নিয়মগুলোর সাথে একটু রিলেট করবেন, রিলেট করে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তারপর একটু খেয়াল করি পরবর্তী নিয়ম। ইও যদি হয় সেক্ষেত্রে কি হবে, ইওর পরিবর্তে হচ্ছে কি, ইওর পরিবর্তে নিও, অর্থাৎ ইওর পরিবর্তে নিও। কিরকম, যেরকম জলীয়, তাই না, জলীয়, বর্ষীয়। এই যে ইও রয়েছে, ইওর পরিবর্তে হবে কি বর্ষ যোগ নিও, জল যোগ নিও। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো। তারপর কি স্থানীয়, দেশীয়, ইও যেগুলো রয়েছে, বায়বীয়, বায়ু যোগ ইও, এই সবগুলোই হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। আচ্ছা, কিছু তো ব্যতিক্রম থাকেই, এই ব্যতিক্রমগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো, যেগুলোর আসলে নর্মালি কোনো নিয়ম হয় না। হ্যাঁ, নর্মালি কোনো কিন্তু নিয়ম হয় না, এগুলো আমরা আলাদাভাবে কিছু মনে রাখার চেষ্টা করব। নিয়ম হইলেও বাট একটু ক্রিটিক্যাল থাকে, যেগুলো আসলে আপনি যখন নিয়মগুলো জানবেন, নিয়ম জানার পরে যখন কিছু ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম দেখলে কিন্তু আপনার মাথা ঘুরে যায়। তো ব্যাপারগুলো হচ্ছে কি, ব্যতিক্রম খুব কম আসে, মানে কম আসে বলতে খুব কম থাকে, আসে পরীক্ষায়, বা যেই ব্যতিক্রমগুলো আসবে এগুলো কিন্তু আপনি এর বাইরে নর্মালি সাধারণত আসে না, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে ব্যতিক্রমের মধ্যে। আচ্ছা, তো এখন পরবর্তী একটু খেয়াল করি। পরবর্তীতে নিয়ম যেটা হচ্ছে কি, মান যদি থাকে, এটা একটু দেখবো, মান এবং বান এই দুটোর কাজ। মান যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে মতুব, আর বান যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে বতুব। কিরকম, আমরা বানানের ক্ষেত্রে মান বানান কি, প্রথম শুরুতে আমরা মো রয়েছে, অর্থাৎ মুয়ে আকার দন্ত ন। আর বান মানে কি, বান মানে হচ্ছে বতুব, বান শুরুতে হচ্ছে কি বানান, ব রয়েছে, এখানেও ব। তারপর কি মানের বানানের শুরুতে হচ্ছে ম, মতুব বানানের ক্ষেত্রে শুরুতে হচ্ছে মো। তো এখন উদাহরণগুলো একটু খেয়াল করব, একটু দেখুন তো এই উদাহরণগুলো পারেন কিনা, চেনা লাগে কিনা। এই যে শ্রীমান, এই যে মান, আমি বলছি কি মান যদি থাকে মতুব, বান যদি থাকে বতুব, জাস্ট সিম্পল। তার মানে এখানে কি মান আছে, কি মান মানে কি, মান মানে হচ্ছে মতুব, রাইট, মান মানে হচ্ছে মতুব। এই যে মান থাকলে কি হবে, মতুব। তারপর কি মান মতুব, মান মতুব। বাট যদি বান থাকে কি হচ্ছে
বতুপ, বান থাকলে বতুপ, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা শব্দের মধ্যে কি জানলাম, রূপবান, গুণবান, ধনবান, এই যে যত ধরনের বান আছে, মান এবং বান, এই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো এখন ব্যাপার হচ্ছে আপনাদের পরীক্ষার হলে যে গিয়ে যেটা হয় কি, যে ক্লাস করতে কিন্তু সহজে মনে হয়, বাট পরীক্ষার সেন্টারে গিয়ে যখন আপনি বসবেন, এখন আপনি ক্লাস করছেন একটা অধ্যায় নিয়ে না, একটা অধ্যায়ের সাব টপিক নিয়ে, বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় না, আপনি পড়ছেন হচ্ছে সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত। তো এখন আপনি একটা ক্লাস করছেন, আপনার কাছে তো এখন সহজ মনে হবেই, কিন্তু যখন আপনি পরীক্ষার সেন্টারে গিয়ে বসবেন, তখন কিন্তু পুরো মাথার মধ্যে আপনার পুরো বাংলা গ্রামারের যত বই আছে, শুধুমাত্র যে এই বাংলা কৃত প্রত্যয় বা বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো কিন্তু মাথায় নাই। আপনার মাথায় আছে পুরো বাংলা ব্যাকরণের পুরো বইটা। তো সুতরাং আপনি যখন পুরো বইগুলো দেখবেন, তখন কিন্তু এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আর মাথায় রাখবেন, আপনি একটার সাথে খুব মজা লাগতেছে, বুঝতেছেন, বাট আপনি রিলেট করে পড়তে হবে, ঠিক আছে? আপনি যদি রিলেট করে না পড়েন, তাহলে কিন্তু সমস্যা হবে। এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে আমরা বারবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই কিন্তু পুরোপুরিভাবে হবে। এখন প্র্যাকটিস যদি না করেন, তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, বারবার প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা খেয়াল করি, পরবর্তী উদাহরণগুলো একটু খেয়াল করি, যে শব্দ কি রয়েছে, এই শব্দের ক্ষেত্রে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি বি, অর্থাৎ শব্দের মধ্যে কি মায়াবী। আপনাকে পরীক্ষায় কিন্তু এরকম থাকতে মেধাবী, এই মেধাবী শব্দটা পরীক্ষায় থাকবে, বা মেধাবীকে যদি ভাঙিয়ে দেয় যে মেধা যোগ বিন, এটা আসলে কোন প্রত্যয়ের উদাহরণ, বা এটার প্রকৃতি প্রত্যয় কি, বা এটাকে ভাঙালে কি হয়, এটা কিন্তু মূলত পরীক্ষায় আসবে। এখন আপনি যদি জানেন যে মেধাবী, আমরা পড়ে আসছি যে বি থাকে, শেষে একটা বি থাকলে কি হয়, বিন হয়, এই নিয়মটা মাথায় আছে, তাহলে এই নিয়মটা কোনটার মতো, কোন নিয়মের মধ্যে পড়েছি, কোনটার ক্ষেত্রে আমরা কি জানলাম, সংস্কৃত তদ্ধিতের মধ্যে। তো তখন আপনার মাথায় কাজ করবে যে হ্যাঁ, এটা একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তো এখন ব্যাপার হচ্ছে এইভাবে কিন্তু আপনাকে রিলেট করে পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু আপনার এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, তো পরবর্তী আমরা একটু খেয়াল করি, পরবর্তী একটু খেয়াল করব, প্রত্যয়ের কয়টা ক্লাস হয়েছে? জি, আজকে সহ প্রত্যয়ের টোটালে 3টা ক্লাস হবে, অর্থাৎ আজকেই শেষ ক্লাস, প্রকৃতি প্রত্যয়ের আজকেই শেষ ক্লাস। আরও আগে 2টা ক্লাস আমরা করে আসছি। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই পেজে গিয়ে একটু স্ক্রল করে সামনে উপরের দিকে গিয়ে কিন্তু আমাদের নেক্সট ক্লাসগুলো পেয়ে যাবেন। এখন তারপরও যদি আপনার ঝামেলা মনে হয়, তাহলে আপনি আরেকটা কাজ করবেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নাম হচ্ছে কি ইএম জব। এই ইএম জব, আপনি ইউটিউবে যাবেন, গিয়ে ইএম জব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে আমাদের যে শুধু বাংলা না, আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, জিকে, ম্যাথ, সেই ক্লাসগুলোও কিন্তু একদম সিরিয়াল অনুযায়ী 1 থেকে শুরু করে একদম আজকে কত 18-19 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, এই সবগুলো ক্লাস কিন্তু আমাদের সিরিয়াল অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো নতুনদের জন্য এইটাই পরামর্শ বা এটাই কথা, আপনি যদি ক্লাস করতে ইচ্ছুক হন বা ক্লাস যদি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে শুরু থেকে আবার করতে পারেন, বা কোনো অধ্যায় যদি করার প্রয়োজন মনে হয়, চাইলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকেও ক্লাসগুলো করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা দেখব পরবর্তী নিয়মটা একটু খেয়াল করি। পরবর্তী নিয়ম কি বলছে, তো এই যে বিষয়গুলো রয়েছে, কিছু কিছু অনেকগুলো শব্দ রয়েছে, বর্ণ রয়েছে, এই যে বর্ণগুলো, তো এই বর্ণগুলো যদি থাকে, সেই নিয়মগুলো আসলে কি কি, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো আমরা উদাহরণগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবো বেশি। খেয়াল করে, বন্ধুত্ব, তার মানে এখানে কি, এই যে প্রথম যে ত, হ্যাঁ, প্রথম যে ত রয়েছে, তার মানে এখানে এক শব্দের মধ্যে আমরা পেয়েছি কি, সেটা পেয়েছি, তার বন্ধুত্ব, তাহলে এইটা যদি থাকে, তাহলে কি শেষেরটা কিন্তু শেষেরটার মধ্যে থাকলো, সামনে কি বন্ধুত্ব, বন্ধু যোগ কি ত। এখন তারপর কি মহত্ব, মহৎ যোগ ত, প্রভুত্ব, প্রভু যোগ ত, তারপর শেষে কি রয়েছে, তা রয়েছে, তাই না, সততা। তো এখানে একটা তা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে শব্দের মধ্যে আমরা কি ত এর সাথে ব যুক্ত দেখলাম, এখন তা দেখছি, তাই তো, সততা, একতা, সাধুতা। তো এই তা যদি থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, এই পরবর্তী তাটা থাকছে, এবং পূর্ববর্তী কি, অর্থাৎ প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু তাটা ঠিক থাকছে, আর প্রকৃতির ক্ষেত্রে হচ্ছে সৎ যোক্তা, তারপর কি এক যোক্তা, সাধু যোক্তা। এই বিষয়গুলো আমরা একটু দেখব। পরবর্তীতে খেয়াল করি যে তর যদি বোঝায়, তর বলতে কি বোঝাচ্ছে, এই যে উত্তর, এখানে একটা কি উত্তর উচ্চারণের ক্ষেত্রে কি একটা তর আসতেছে না, উত্তর, তার মানে কি এই যে তর, এখানে কি উত যোগ তর, তারপর কি প্রিয়তর,
তারপর হচ্ছে বৃহত্তম। এই যে বৃহত্তম, এখানে কি আছে? এই যে তমর যে বিষয়টা রয়েছে, খেয়াল করি, বৃহত্তম, তম পাচ্ছি না একটা একটা, তাহলে কি বৃহৎ যোগ তম। তার পরবর্তীতে কি রয়েছে? এখানে দেখতে পাচ্ছি কি র, এই র যদি থাকে তাহলে কি শব্দের ক্ষেত্রে মুখর, হ্যাঁ, মুখর, মধুর, তার মানে কি র, অর্থাৎ মুখ যোগ র। তারপর কি বৎসল, শীতল। এই যে যদি ল থাকে শেষে, যদি ল, কিরকম আমরা দেখতে পাচ্ছি, এই যে ল শেষে যদি ল থাকে, এই যে আমরা র পেলাম, তারপর কি ল, ল থাকলে কি হয়? শীতল, শীত যোগ কি ল, বৎসল, বৎস যোগ ল। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাচ্ছি। তারপর কি খেয়াল করে ময়ট, এটা একটু আমরা মাথায় রাখবো যে শব্দের শেষে যদি ময় থাকে, ময় থাকে, এটা একটু মাথায় রাখবো, শব্দের শেষে যদি ময় থাকে, কিরকম? ময়, মৃন্ময়, হ্যাঁ, মৃন্ময়। তারপর কি মনময়, এই যে কি চিন্ময়, যত ময়, শব্দের উচ্চারণটাকে ময় পাচ্ছি না, তাহলে এই ময় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? মৃৎ যোগ, একটা হচ্ছে ময় দিয়েও করা যায়, আর একটা হচ্ছে কি মৃৎ যোগ ময়, অথবা কি মৃৎ যোগ ময়ট। আমরা কিন্তু দুইটার মাধ্যমেই কিন্তু করতে পারি। এখন কথা হচ্ছে পরীক্ষায় কিন্তু কখনোই আসবে না যে মৃৎ যোগ ময়ট হবে নাকি মৃৎ যোগ ময় হবে, দুইটা অপশন কিন্তু একরকম থাকবে না। সহজ কথায় যদি আমি বলি, এই মৃৎ যোগ ময়ট দিয়েও করা যায়, মৃৎ যোগ ময় দিয়েও করা যায়। এখন কথা হচ্ছে পরীক্ষায় যদি থাকে মৃৎ যোগ ময়, তাহলে আমরা ময় দিব। পরীক্ষায় যদি থাকে মৃৎ যোগ কি ময়ট, তাহলে আমরা ময় দেব। যদি দুইটাই থাকে তাহলে আমরা কোনটা দেব? মৃৎ যোগ ময়টটাই দিব, ঠিক আছে? তবে আশা করি দুইটা থাকবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো তারপর খেয়াল করি কি চিন্ময়, তারপর কি অন্নময়, কাষ্টময়, এই যে ময়গুলো রয়েছে, এই ময়ের বিষয়গুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাংলার যে বিষয়, অর্থাৎ বাংলা প্রকৃতি প্রত্যয়ের যে বিষয়টা, সেইটা কিন্তু আমরা মোটামুটি জানলাম। ওকে, তো এখন আমাদের প্রকৃতি প্রত্যয়ের যে তিনটা ক্লাস, আশা করি তিনটা ক্লাস যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ আমাদের প্রকৃতি প্রত্যয়ের যে ভীতিটা, অর্থাৎ আমরা যে পরীক্ষার হলে গিয়ে এই প্রকৃতি প্রত্যয়টা আসলে কি করি, ছেড়ে আসি, বাদ দিয়ে আসি, বা শুধু বিগত প্রশ্নগুলো পড়ে পরীক্ষার সেন্টারে যাই, আশা করি কিছুটা হলেও আপনাদের ভীতি দূর হয়েছে বা ভীতি দূর হবে যদি আপনারা যারা এখনো ক্লাস করেনি, আশা করি ইনশাল্লাহ অনেকটাই ভীতি কেটে যাবে। তো এই হচ্ছে বিষয় প্রকৃতি প্রত্যয়ের। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাস সেগুলো কিন্তু চলমান থাকবে। একই সাথে এই বইটা যিনি ক্রয় করেছেন সেও কিন্তু আমাদের পরীক্ষা যেটা সেটাও কিন্তু চলমান প্রক্রিয়া বা চলমান থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের কিন্তু কি আজকে যেহেতু বাংলা ব্যাকরণের যে অংশগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ বলা যায়, ঠিক আছে? আমরা পরবর্তীতে সাহিত্যের পাঠের যে অংশগুলো রয়েছে সেই সাহিত্য অংশগুলো আমরা ডে বাই ডে রুটিন অনুযায়ী আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো করতে থাকবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু হেড টিচারের পরীক্ষার হয়তো বা অচিরেই ডেট দিয়ে দিবে এবং একই সাথে এনটিআরসি এর পরীক্ষারও কিন্তু সার্কুলারটা কিন্তু হয়ে যাবে, এবং সার্কুলার হওয়ার পরে কিন্তু খুব বেশি সময় কিন্তু আপনারা পাবেন না, এটা একটু মাথায় রাখবেন। সুতরাং আপনারা সবকিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করুন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু অপেক্ষা করবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।